হ্যালো, হ্যালো সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। তো এগেইন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি পেন টেস্টিং সিরিজে। প্রফেশনাল পেন টেস্টিং সিরিজ যেটা আমরা শুরু করেছিলাম। আমরা ডে 21 এ মাত্র আছি। হোয়াট এ শেম। হোয়াটএভার। আজকে ২টা ভিডিও আপনি পাবেন। তো চলতে থাকুক আমরা ফার্স্ট আগাই যাব, শেষ হয়ে যাবে। প্যারা নাই। ওকে? স্লো অ্যান্ড স্টাডি উইন্স দ্য রেস অবভিয়াসলি। তো আস্তে, আস্তে করে আমরা চলতে থাকবে। অনেক কিছুই আমরা শিখবো। আজকে যে ২টা ভিডিও দিব ২টা আমাদের উইন্ডোজ কমান্ড লাইন এড করবে। তো উইন্ডোজ কমান্ড লাইন ক্ষেত্রে ২টা সেটা হচ্ছে সিএমডি আর একটা হচ্ছে আমাদের পাওয়ারশেল পড়া লাগে। পাওয়ারশেল তো জাস্ট আমাদের সিএমডি না, পাওয়ারশেল এটা স্ক্রিপ্টিং না। পাওয়ারশেল দিয়ে কিন্তু জিইউআই অ্যাপও বানানো যায়। তো পাওয়ারশেল খুব পাওয়ারফুল। এই জন্য ভাবলাম পাওয়ারশেলের জন্য সেপারেট প্লেলিস্ট আর একটা স্ক্রিপ্টিং একটা প্লেলিস্ট হবে। এখানে পাওয়ারশেল এবং ব্যাশ স্ক্রিপ্টিং দুইটাই শিখাবো। পাওয়ারশেলটা আগে কভার করবো। পাওয়ারশেল আমার অনেক ভালো লাগে। তো ওইটা করবো। তারপর ব্যাশ, তারপর ওইটা সেপারেট প্লেলিস্টে আমি দিব। তো প্যারা নেই, বাট ওইটা আপনাকে অ্যালং সাইড দেখতে হবে। জাস্ট আপনি পেন টেস্টিং সিরিজটা দেখতেন, ওইটা করলে হবে না, ওইগুলোও দেখতে হবে। তো আজকে আমরা মূলত উইন্ডোজ সিএমডিটাই পড়াশোনা করবো। আজকে অর্ধেক আর নেক্সট ক্লাসে অর্ধেক। নেক্সট ক্লাস মানে ডে 22 তে অর্ধেক, এইভাবে হবে। অ্যান্ড অবভিয়াসলি আবার আলোচনা করে ফেলছি। তো সমস্যা নাই, চলতে থাকুক। আমি যেহেতু ফ্রি বলেছি, একটু অলসতা কাজ করি ভাই, কারণ আপনাদের তো তেমন রেসপন্সও পাই না। সেই জন্য আর কি, যদি আপনার রেসপন্স পাইতো আমার একটু এনার্জি আসতো গায়ে, আরো বেশি করে ক্লাস দিতে পারতাম। তো চলুন শুরু করা যাক আমাদের যে টপিকটা নিয়ে পড়াশোনা করার কথা ছিল, বা আমরা যে টপিকটা ধরেছিলাম। চলেন, উইন্ডোজ সিএমডি, রাইট? তো আমি প্রথমত পাওয়ার পয়েন্ট যেটা আছে ওইটা আমি একটু ওপেন করি অ্যান্ড ডাউনলোডস মেবি, তাই না? তো এইটা হইতেছে আমাদের পিপিটিএক্সটা। জেনারেল স্পিকিং আমি সবার আগে সিএমডি নিয়ে একটু কথাবার্তা বলা দরকার আছে, বা উইন্ডোজ এনভায়রনমেন্টে ব্যাপারটা আসলে কি ঘটতেছে সেটা বলা দরকার আছে। অ্যান্ড ইয়াপ এগেইন অলসতার কারণে আমি নোটবুক এলএম দিয়ে বানাইছি। সো একটু মাইন্ড করবেন না, আস্তে আস্তে প্রফেশনাল হচ্ছে। আমি মাত্র একজন একা মানুষ কতটুকু করাই সম্ভব। তো এইগুলো আসলে ফিক্স হবে আস্তে আস্তে। আমরা অফিসিয়ালি দিকে যাচ্ছি। তো আস্তে আস্তে সবকিছু ঠিকঠাক হবে। ঠিক আছে, ভালো কথা। এবার আমি একটা হোয়াইট বোর্ড ওপেন করি। একটু ওয়েট, জাস্ট ওয়ান মোমেন্ট। আচ্ছা, একটা জিনিস, ওকে, আমরা একটু স্ক্রিনটা শেয়ার করি। তো উইন্ডোজের ক্ষেত্রে আসলে কি কি ব্যাপারগুলো আছে একটু জানা দরকার আছে। তো উইন্ডোজ হচ্ছে জেনারেল স্পিকিং বললে উইন্ডোজ হচ্ছে সাইবার সিকিউরিটি প্রফেশনাল যারা আছে তারা অবশ্যই লিনাক্স ব্যবহার করে। লিনাক্স অনেক ভালো, লিনাক্স আমাদের সার্ভারে ব্যবহার করা হয়, আমরা বুঝলাম। বাট হোয়াট অ্যাবাউট ডে টু ডে লাইফে আমরা কোন অপারেটিং সিস্টেমটা ইউজ করা হয়? তো ডে টু ডে লাইফে উইন্ডোজই সবচেয়ে বেশি ইউজ করা হয়। ইভেন অনেক কোম্পানিগুলোতে উইন্ডোজ তারা ইউজ করে। আপনারা এমপ্লয়ি যারা আছে তাদের জন্য তো উইন্ডোজই ব্যবহার করা হয়। কিছু কিছু কোম্পানিতে সার্ভার হিসেবে উইন্ডোজ ব্যবহার করা হয়। অন দ্যাট কেস, উইন্ডোজের ক্ষেত্রে আমরা উইন্ডোজ যদি কোনো একটা হোস্ট হয়, আমি সেখানে পেন টেস্টিং একটা কাজ পাই। জেনারেল স্পিকিং পেন টেস্টিং এর কাজটা কিরকম, ওইখানে এক্সপ্লয়েট আমাদের করতে হয়। এখন পেন টেস্ট জিনিসটা কি ওইটা আমি আর ভবিষ্যতে বলবো, ভবিষ্যতে ক্লাসে আসবে। বা জেনারেল স্পিকিং অবভিয়াসলি এখানে এক্সপ্লয়েট পর্যন্ত যেতে হয়। এক্সপ্লয়েট মানে হ্যাক করে দেখাতে হয়, আপনার কাছে অ্যাক্সেস থাকা লাগবে। তো হোয়াট অ্যাবাউট যদি উইন্ডোজ হয়? তো আমি আগে হয়তো মেনশন করেছি যে কোনো পেন টেস্ট শুরুর দিকে প্রথম ধাপটাই হচ্ছে আবার আগে রিকগনাইজেন্সটা করতে হয়। তো রিকগনাইজেন্স করা মানে হচ্ছে ইনফরমেশন গ্যাদার করা। তো ইনফরমেশন আমাকে গ্যাদার করতে হবে, রাইট? সো ইনফরমেশন গ্যাদার করবো কিভাবে? যদি আমাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেম হয়, হোস্টটা যদি উইন্ডোজ হয়, আমি কিভাবে ইনফরমেশন গ্যাদার করবো? দ্যাটস দ্য রিয়েল কোয়েশ্চেন। এইটার আনসার করার জন্যই আমাদের উইন্ডোজ কমান্ড ব্যবহার করব। উইন্ডোজ অনেক বড়, অনেকগুলা পাত আছে। এত এত জিনিস আমি ম্যানুয়ালি জিইউআই দিয়ে করতে গেলে টাইম লাগবে, টাইম কনজিউমিং। শর্ট করা যায় আমরা উইন্ডোজ সিএমডি বা কমান্ড লাইন যদি ব্যবহার করে থাকি। তো উইন্ডোজের ক্ষেত্রে দুই ধরনের, একটা আমি যদি কমান্ড লাইনের ক্ষেত্রে কথা বলি, একটা হচ্ছে আমাদের উইন্ডোজ সিএমডি আছে, কমান্ড প্রম্পট।
কমান্ড প্রম্পট, সরি ফর দ্যাট, আর এটা হচ্ছে পাওয়ার শেল আছে। এই দুইটার মধ্যে আসলে মেজর পার্থক্য আছে। কমান্ড লাইন আমি যে কমান্ডগুলো লিখবো সেগুলো হচ্ছে এক টাইমে আমি জাস্ট একটা মাত্র কমান্ড লিখতে পারবো, একাধিক কমান্ড এখানে এক্সিকিউশন করা যায় না, দ্যাটস দ্য ফার্স্ট ওয়ান। সেকেন্ডলি এইখানে আমি টেক্সটের সাথে ডিল করে থাকি, কোনো অবজেক্টের সাথে না। তাহলে সে এখানে প্রসেসিং করে, সিএমডি তে টেক্সটকে প্রসেসিং করে, কোনো ধরনের অবজেক্টকে প্রসেসিং করে না। আর সিএমডি এর ক্ষেত্রে কোনো স্ক্রিপ্টিং নাই, সিএমডি জাস্ট আমরা কিছু মুভ অ্যারাউন্ড ইন উইন্ডোজ বেসিক অপারেশনের জন্য ইউজ করি। অন দ্য আদার হ্যান্ড পাওয়ার শেলের যদি কথাবার্তা বলি, পাওয়ার শেল হচ্ছে একটু অ্যাডভান্সটা। প্রথমত পাওয়ার শেলে আমি মাল্টিপল কমান্ড ব্যবহার করা যায়। সেকেন্ডলি হচ্ছে আমাদের পাওয়ার শেল অবজেক্টের সাথে ডিল করে থাকে। এখন প্রোগ্রামিং ক্ষেত্রে আপনি অবজেক্ট 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 এই ওয়ার্ডটা অনেকবারই শুনবেন। বেসিক্যালি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নামে একটা জিনিস আছে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে যখন কথাবার্তা বলে, একটা হচ্ছে আমাদের স্ট্রাকচার প্রোগ্রামিং আর একটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তো অবজেক্ট প্রোগ্রামিং একটু অ্যাডভান্স স্টাফ। এটাকে যদি জেনারেলাইজড, যদি জাস্ট সাধারণ ভাষায়, সাধারণ মানুষের ভাষায় বলতে হয়, তাহলে বলতে হবে এখানে যা লেখা হবে সেটাকে অবজেক্ট হিসেবে কাউন্ট করবে। বাট যদি আমি প্রোগ্রামিং এর স্টাফে বলি, এটা আরো ডিটেলস, এটা জাস্ট এমনি বললেই হবে না যে অবজেক্ট হিসেবে কাউন্ট করে। এটা কেন, আর ভেতরে আরো অনেকগুলা কাহিনী আছে। বা জেনারেল স্পিকিং, এটা নন আইটি কিছু, এটা বোঝাতে হয়, তাহলে এইভাবে আমি ডিফাইন করতে পারি, দ্যাটস অল। আর এইটা আসলে একটা স্ক্রিপ্টিং এর ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করে থাকি। ইভেন পাওয়ারশেল দিয়ে আমরা অনেক গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, গ্রাফিক্যাল অনেক অ্যাপও আমরা তৈরি করতে পারি। পাওয়ারশেল কিন্তু অনেক গুরুত্বপূর্ণ পেন টেস্টিং এর ক্ষেত্রে। ওকে, তো পাওয়ারশেল তো আলাদা প্লেলিস্ট, কিন্তু সিএমডি তো আমাদের এখানেই পড়তে হবে। তো সিএমডি তে আমরা একটু ফোকাস করা যাক, তাই না? তো আমরা একটু সিএমডি তে এখন ফোকাস করি, পরের হিসাব পরে। ওকে, ঠিক আছে, ভালো কথা। তো এখন আমরা প্রথমত দেখতে যাচ্ছি যে আমরা কিভাবে আমাদের সিস্টেমে লিনাক্স, উইন্ডোজ তো বাই ডিফল্ট থাকতেছে, কিন্তু লিনাক্স যারা ইউজার তারা কিভাবে উইদাউট ইউজিং ভিএম তারা কিভাবে ইউজ করতে পারে আমাদের সিএমডিটা। তবে উইন্ডোজে যে সিএমডিটা আমরা ব্যবহার করি সেক্ষেত্রে কিছু প্রোস কনস আছে। লাইক উইন্ডোজে যে সিএমডি ব্যবহার করব সেক্ষেত্রে কিছু কমান্ড মিসিং আছে, কারণ ওই কমান্ডগুলো ডিপেন্ড করে উইন্ডোজ রেজিস্ট্রি এইগুলোর উপরে। তো এইগুলো আমাদের লিনাক্সে থাকে না, তাই ওই কমান্ডগুলো কাজ করবে না। বাট মেজরিটি গুলো কাজ করবে যেগুলো আমাদের জন্য বা পেন টেস্টিং এর জন্য কাজের। সেম ওয়েতে পাওয়ার শেলও ইউজ করা যায়। পাওয়ার শেল অফিসিয়ালি আমাদের উইন্ডোজ কোম্পানি একটা বানাইছে লিনাক্স ভার্সন, সেটা আপনি ইউজ করতে পারেন। তো চলেন প্রথমত আমরা স্টেপগুলো একটু দেখি। প্রথমত ওয়াইন নামে একটা টুল আছে, ওয়াইন। ওইটা হচ্ছে যে আপনি উইন্ডোজ অ্যাপগুলো যদি আপনি লিনাক্স ইউজ করতে চান তাহলে ওয়াইনটা ইউজ করতে পারেন। তাহলে প্রথমত আপনাকে ওয়াইন ইনস্টল করতে হবে। সো ওয়াইন ইনস্টল স্টেপ যদি দেখি, ওয়াইন ইনস্টল লিনাক্স, এটা দিলে আসলে কমান্ডটা আপনাকে দেয় যে ওয়াইন কিভাবে ইনস্টল করা যায়। অ্যাপিডেন্স রিকমেন্ডস ওয়াইন এসকিউ স্টেবল বা ইনস্টলিং ওয়াইন। আমি এটাতেও যদি যাই লিনাক্স মিন্টের, এখানে কিছু ইন্টারেস্টিং কমান্ড দেয় যে কিভাবে ইনস্টল করা যায়। লাইক এইভাবে, যেমন অ্যাপিড ইনস্টল ওয়াইন ইনস্টল, এটা দিলে আসলে কাজ করার কথা। সো জেনারেল স্পিকিং আমি যদি এখানে আসি, ক্লিয়ার করি একটু, তো এটা দিলে আসলে কাজ করার কথা। আনএবল টু লোকেট দ্য প্যাকেজ। আচ্ছা, এটা সমস্যা নাই, এটা যদি কাজ করে না তাহলে আপনি এই যে এইটা ইউজ করবেন। জেনারেল স্পিকিং এইটাই কাজ করার কথা, যে অ্যাপিড ইনস্টল রিকমেন্ডস ওয়াইন এসকিউ স্টেবল, এইটাই আমাদের কাজ করার কথা আসলে। ওকে, ওয়েট এ মিনিট, প্যাকেজ আসলে লোকেট করতে পারছি না, কারণটা হচ্ছে এই ধাপগুলো আমাদেরকে ফলো করতে হবে। সেই যে উপরে যে ধাপগুলো আছে না, এইগুলা লাইক ডিপিকেজি এর আগে i386, তারপর আরো অনেক ব্লা এই টোটাল কোডটা আপনি যে সিরিয়ালি যদি এই কমান্ডগুলো আপনি এক্সিকিউট করেন তাহলে ইনস্টল হয়ে যাবে। ইনস্টল, আচ্ছা আর দেখাই না, না দেখানোই ভালো। সো এরপরে আপনি যদি জাস্ট লিখেন ওয়াইন, সরি ওয়াইন লিখে আপনি ওয়াইনে আপনি -ht হেল্প সেকশন দেখতে পারেন। সো এটা মূলত 32 বিটের ক্ষেত্রে ওয়াইনে মূলত যেগুলো 32 বিট সিস্টেমে যে অ্যাপগুলো আছে ওইগুলা তো একটু লিমিটেশন থাকে। ওয়াইন লিখে আমি সিএমডি লিখলাম, তো তখন সে আসলে সিএমডি ওপেনটা করেছে। এখানে যে আসলে সেটা সিএমডি। তো আমরা সিএমডি নিয়ে আজকে পড়াশোনা করবো। প্রথমত একটা কমান্ড দেখাই যে কিভাবে আমি সিএমডি পাওয়ারশেল দুইটা থেকে আমি ক্লিয়ার করতে পারি। কমান্ড cls ফর ক্লিয়ার, ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা মেইন আলোচনায় আসা যাক, যেটা নিয়ে আমরা কথাবার্তা বলার ইচ্ছা ছিল। প্রথমত সিএমডিটা 1981 সালে আসছিল। এটা প্লেন টেক্সট, এটা স্ক্রিপ্টিং ফ্রেমওয়ার্ক ক্ষেত্রে আমরা ভেরি বেসিক, এখানে কোনো ডটনেট অ্যাক্সেস নাই। মডার্ন ইউসেজ লেগেসি বা সিম্পল টাস্কের জন্য ইউজ করি। অন দ্য আদার হ্যান্ড পাওয়ারশেল 2006 সালে বানানো হয়েছিল। এখানে আউটপুট সবকিছু অবজেক্ট হিসেবে
আর আউটপুট ডট নেট ফ্রেমওয়ার্কের সাথে কম্পিটেবল ডট নেট দিয়ে তৈরি করা হয়েছিল। তারপর আইএসি নামে একটা জিনিস আছে, আইএসি হচ্ছে ইন্টিগ্রেটেড স্ক্রিপ্টিং এনভায়রনমেন্ট। এটা হচ্ছে আমাদের পাওয়ার শেলের একটা আইডি, এটা ডিফল্ট আইডি, এটা শুধুমাত্র উইন্ডোজে অ্যাভেলেবল। মডার্ন ইউসেজ হচ্ছে প্রিফার ফর অ্যাডভান্স অ্যাডমিনিস্ট্রেশন। তো পাওয়ার শেল হচ্ছে অনেক বেশি পাওয়ারফুল। অন দ্য আদার হ্যান্ড আমাদের সিএমডি কিন্তু অত পাওয়ারফুল না। সামনে আগানো যাক। সো এখানে কিছু জিনিস আমাদের কাছে বলেছে। 3 ভাবে আমরা আসলে ইউজ করতে পারি আমাদের সিএমডিটা। প্রথমত বিল্ট ইন টুলস। আচ্ছা, আরেকটা ব্যাপার এখানে বলেছে, সেটা আমরা পেন টেস্টিং টার্মে খুবই গুরুত্বপূর্ণ। কারো মাথার উপর দিয়ে চলে যেতে পারে, এটা স্বাভাবিকভাবেই যেতে পারে। তো তবু আমি একটু বলি বা স্পেসিফাই করে দিই। জেনারেল স্পিকিং, আপনি অ্যাজ এন অ্যাটাকার পার্সপেক্টিভ যদি চিন্তা করেন, তাহলে আপনি উইন্ডোজে যা কিছুই করেন না কেন, আপনি সবকিছু লগ, একটা ফাইল আছে, ওই লগ ফাইলে সেভ হয়ে থাকবে। তো এমন কোনো হ্যাভি কোনো একটা কমান্ড যদি আপনি এক্সিকিউট করেন, তাহলে দেখা যাবে যে ওইটা কোনো একটা অর্গানাইজেশন হাউস থাকে, তাহলে ওইখানে অবভিয়াসলি আইডিএস আইপিএস ইন্ডিকেটর বা সিকিউরিটি কন্ট্রোল ডিভাইস ইন্ডিকেটর থাকবে, যেটা আপনাদের সক অ্যানালাইসিসে অ্যালার্ট করবে, যার কারণে ওরা আপনাকে ব্লক করে দিবে, আপনি সিস্টেম থেকে বের হয়ে যাবেন। সো সাবধান থাকতে হবে। সো এখানে 2 ভাবে আমি মূলত পেন টেস্ট করবো। সেটা হচ্ছে যে থার্ড পার্টি টুলস যদি আমি ইনস্টল করি, তাহলে অ্যান্টিভাইরাস ইডিআর আমাকে ডিলিট করে ফেলবে, আমাকে ব্লক করে ফেলবে। আর যদি বিল্ট ইন টুলসগুলো ইউজ করি, আমি প্রথমত ইনফরমেশন গ্যাদার করতে হবে, তো এই জন্য তখন ট্রাস্টেড সিস্টেম তখন আপনাকে দিবে। তো বিল্ট ইন টুলস কেন? কারণ আমরা সবসময় থার্ড পার্টি টুলসগুলো আমরা আপলোড করা সম্ভব না। মেনি টাইমস আমরা দেখবো যে অ্যান্টিভাইরাস বা অন্য সিকিউরিটি কন্ট্রোল ডিভাইস আছে, আমাদেরকে ব্লক করে দিতে পারে। সো আর বিল্ট ইন টুলস আর ইনহারেন্টলি স্টিলথিয়ার, সো আরো বেশি ট্রাস্টেড। সো আমরা 2 ভাবে মূলত এটা অ্যাক্সেস করতে পারি। সিএমডিটা হয়তো লোকাল অ্যাক্সেস, অর্থাৎ আমার কাছে ফিজিক্যাল মেশিন আছে, অথবা রিমোট অ্যাক্সেস। তো রিমোট অ্যাক্সেসের ক্ষেত্রে আমরা মোস্ট অফ দ্য কেস আরডিপি বা এসএসএইচ আমরা ব্যবহার করব। তো পিএসএক্সএক উইনার অনেকে ব্যবহার করে থাকে, বা সবচেয়ে জনপ্রিয় হচ্ছে এসএসএইচ, যেটা কমান্ড লাইনটা আমাকে দেয়, আর আরডিপি জিইউআই সহ আমাদের দিয়ে দেয়। ঠিক আছে। তো সবার শুরুতে আমাদের জানতে হবে হেল্প কমান্ড নিয়ে। তো হেল্প কমান্ডটা আমাদের হেল্প করে যে আমরা কোনো একটা কমান্ড এর ইনফরমেশন, কোনো একটা কমান্ড কিভাবে ব্যবহার করতে, সেটা ইউজ করতে কিভাবে সেটা নিয়ে। উদাহরণস্বরূপ জাস্ট আমি হেল্প দিয়ে টাইপ করি, অনেকগুলা কমান্ড আমি এখানে দেখতে পারবো, রাইট? অনেকগুলা কমান্ড যে আসলে আমি সাহায্য পেতে চাই সেই ক্ষেত্রে। এটা আসলে কেন গুরুত্বপূর্ণ? এর কারণটা হচ্ছে যে ধরেন আমি একটা পেন টেস্ট প্রজেক্টে গেছি, এটা অফলাইনে গেছি, সেখানে কোনো ইন্টারনেট অ্যাক্সেস নাই। এখন আমি ইন্টারনেট অ্যাক্সেস নাই, কই থেকে আমি এই কমান্ডটা, হয়তো আমি কোনো কমান্ড ইউজ করতে হয়, সেটা আমি ভুলে গেছি কিভাবে ইউজ করতে হয়। হাউ আই উইল নো যে এখন এইটা হেল্প সেকশনে আমি দেখতে পারবো না, সেই ক্ষেত্রে আমাদের এই হেল্প কমান্ডটা কাজে আসবে। ফর এক্সাম্পল হেল্প দিয়ে আমি লিখলাম যে স্টার্ট, একটা কমান্ড সেন্স করছে এখানে স্টার্ট। সো হেল্প লিখে স্টার্ট লিখলে এইটা হেল্প সেকশনটা আমি দেখাইছি, লাইক এইটা কিভাবে ইউজ করতে পারি সবকিছু, রাইট? আবার আমি যদি যে কোনো একটা কমান্ডের, যেমন ডিআর একটা কমান্ড, যেটা দিয়ে আমরা মূলত বর্তমান যে আমি যেখানে যে লোকেশন আছে, ওই লোকেশন কি ফাইল, কি ফোল্ডার আছে, সেটা দেখতে চাইলে ডিআইআর ইউজ করা যায়। আই ডোন্ট নো হাউ টু ইউজ ডিআইআর, তো এটা ইউজ করার ক্ষেত্রে ডিআইআর স্ল্যাশ কোয়েশ্চন মার্ক দিলে এটা হেল্প সেকশনও দেখতে পারবো। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। লেটস ক্লিয়ার এগেইন। তো সেই জন্য আমাদের এই যে হেল্প কমান্ডটা আমরা বারবার ব্যবহার করছি, এইটা কিন্তু এই ধরনের কেসের ক্ষেত্রে খুবই খুবই কাজে আসে। ওকে, সো এই যে হেল্প লিস্ট অল বিল্ডিং কমান্ডস, তারপর হেল্প দি কমান্ড ডিসপ্লে ফুল ইউসেজ, আর এটা তো আমরা দেখলামই। এগুলো আসলে খুবই কাজের ক্ষেত্রে এগুলো আসে। এখন এর পাশাপাশি আরো কিছু কমান্ড আছে যেটা আমার মতে জানা প্রয়োজন। প্রথমত আইপি কনফিগ আপনি ইউজ করতে পারেন, ডিআরএক্স ডস কি হিস্ট্রি দেখতে পারেন। তো এগুলো আসলে কি আমরা অনেকে বুঝতে পারছি না। সো এইটা যদি আমি প্র্যাকটিক্যালি দেখাই, তাহলে আসলে আরো বোঝার কথা। যখন আমি লিনাক্স নিয়ে কথাবার্তা বলতাম, লিনাক্সে আইএফ কনফিগ নামে একটা কমান্ড ছিল, যেটা আমাদের নেটওয়ার্ক রিলেটেড কিছু ইনফরমেশন গ্যাদার করতে সাহায্য করত। নেটওয়ার্কের ইনফরমেশন লাইক আমাদের সাবনেট মাস্ক, তারপর আমাদের আইপি অ্যাড্রেস, আমাদের যতগুলা আমাদের ইন্টারফেস আছে সেগুলো দেখাবে, যতগুলো ইন্টারফেস আছে ওইগুলো আমাদের কি কি আইপি অ্যাড্রেস আছে সেগুলো দেখাবে, ইত্যাদি ইত্যাদি জিনিসপাতি, রাইট? সো এটা উইন্ডোজের ক্ষেত্রে হচ্ছে আইপি কনফিগ কমান্ড। এইটাও দেখেন যে এই যে আমাদের কাছে এত কিছু আছে, রাইট? লাইক এখানে এরর ইজ 0, এটা ইন্টারফেস, আর একটা অ্যাডাপ্টার, এটা আরেকটা অ্যাডাপ্টার। টোন 0 হচ্ছে আমাদের এটা হেক্সাবক্স অ্যাডাপ্টার, মেইনলি হেক্সাবক্সের ক্ষেত্রে যে আমাদের ইথারনেটটা বা ইন্টারফেসটা ওইটা। তারপরে হচ্ছে ইথারনেট অ্যাডাপ্টার বিআর, অনেকগুলো জিনিসই আসলে আছে। লাইক ডকারের জন্য ডকার নামে একটা ইন্টারফেস আছে, রাইট? সো এইগুলো নিয়ে আমি ইনফরমেশন গ্যাদার করতে পারি।
এখন আমি চাইলে এখান থেকে আসলে নিজের লোকাল অ্যাড্রেসও জানা যায়, লাইক কানেকশন বাই ডিএনএস সাফিক্স, লাইক এটা একটা ডিএনএস অ্যাড্রেস, তারপর আরো অনেক কিছুই ইনফরমেশন গ্যাদার করতে পারি এটা আইপি কনফিগার ক্ষেত্রে। আপনি যদি ডিআইআর ইউজ করেন, তো ডিআইআর ইউজ করলে আসলে আপনি বর্তমানে যেখানে আছেন ওইখানে কি কি ফাইল ফোল্ডার আছে সবগুলো দেখাবে যায়। এটার পাশে লিখছে ডিআই মানে ডিরেক্টরি, ডিরেক্টরি মানে হচ্ছে ফোল্ডারই বোঝায়। লিনাক্সে আমরা ডিরেক্টরি বলে থাকি, উইন্ডোজের ক্ষেত্রে বেশিরভাগ ফোল্ডার ব্যবহার করে, ফোল্ডার ওয়ার্ডটা সবাই ব্যবহার করে থাকে। এখন আমি আরেকটা যেমন আরো কিছু কমান্ড আছে যেগুলো আমরা ইউজ করতে পারি। ফর এক্সাম্পল সিলেস দিয়ে ক্লিয়ার, এটা অলরেডি বলছি। আর যদি হিস্ট্রি দেখতে চাই এখন পর্যন্ত কি কি কমান্ড ব্যবহার করছি, সেই ক্ষেত্রে আমি ইউজ করতে পারি ডস কি স্ল্যাশ হিস্ট্রি। আই ডোন্ট নো এটা আসলে এটাতে কাজ করবে কিনা। ক্যান রিকগনাইজ, কারণ এইখানে অনেকগুলো কমান্ডে মিসেস, তো এটা আসলে আমাদের রেজিস্ট্রির উপর ডিপেন্ড করে, তো রেজিস্ট্রি থেকে হিস্ট্রি আমাকে ফেচ করে আনবে, তো এই জন্য এখানে এটা কাজ করবে না। বাট জেনারেল স্পিকিং আপনি যদি উইন্ডোজ হোস্টে এই ভিডিওটা দেখে থাকেন, আপনি এটা ট্রাই করবেন, এটা ওখানে কাজ করবে আসলে। আশা করি বুঝতে পেরেছেন। এইবার আমরা একটু সামনে এগোনো যাক। জেনারেল স্পিকিং আসলে কম সময় অনেক কিছু আমরা বলে ফেলেছি, বাট এইগুলা কাজের জিনিস, এইগুলা শিখে রাখার দরকার আছে, তাই আমি পড়াচ্ছি। ওকে স্যার, আর কিছু কিজ আছে যেগুলা একটু মনে রাখলে ভালো, মনে রাখলে না রাখলে সমস্যা নাই। লাইক F7 opens an interactive list of previous commands directly in the terminal. তারপর F9 আছে instantly run a command by its assigned history number. ওকে, আর তারপর Ctrl+C force into running a process. আর পিং কমান্ডটা এটা অলরেডি আপনি জানেন, পিং কমান্ডটা আসলে লিনাক্সেও আছে। পিং দিয়ে আপনি যদি কোনো একটা জিনিস লিখেন লাইক google.com, ওইটা আসলে ওখানে আইসিএমপি রিকোয়েস্ট এখানে পাঠাবে। সো এই যে আর টিটিএল একটা ভ্যালু আছে 116, এটা টিটিএল হচ্ছে আমাদের টাইম টু লিভ, এটা দেখে রাখা উচিত। তাই আমি একটু দেখালাম কারণ এটা অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। তো এবার আমি যদি সামনে আগাই, তো সামনে আগালে আরো কিছু টপিকের সাথে পরিচয় হওয়া দরকার আছে। সেটা হইতেছে যে ডিরেক্টরিজ অপারেট as physical space connected by absolute and relative paths, and এটার রেফারেন্স হিসেবে আমি হ্যাকদাওয়ার্কস এটা রুম ব্যবহার করেছি, ওখান থেকে কিছু কনসেপ্ট আমি নিয়েছি এই স্লাইডটা বানানোর জন্য। অবভিয়াসলি এটা লার্নিং এর জন্য আমরা ইউজ করতেই পারি। তো আমাদের বর্তমানে যেটা জানা দরকার সেটা ডিরেক্টরিজ অপারেট অ্যাজ ফিজিক্যাল স্পেস। ডিরেক্টরির মধ্যে কিভাবে আমরা নেভিগেট করতে পারি, ডিরেক্টরিগুলো কিভাবে চেঞ্জ করা যায়, বর্তমানে কোন জায়গায় সেটা কিভাবে দেখতে পারি, এই ধরনের গুরুত্বপূর্ণ কনসেপ্টগুলো আমরা এখন দেখব। এবং অবভিয়াসলি দ্যাটস মেনি ইম্পর্টেন্ট। জেনারেলি স্পিকিং আমরা লিনাক্সে যখন কথাবার্তা বলি, আমরা লিনাক্সে সবচেয়ে বেশি ব্যবহার করেছি, লিনাক্সের সাথে সবচেয়ে বেশি আমরা পরিচিত। তো লিনাক্সে আমরা একটা রুট ডিরেক্টরি থাকতো, স্ল্যাশ দিয়ে আমরা বলতাম, ওইটার ভেতরে 16 to 19 সাবডিরেক্টরি থাকতো। ইট ডিপেন্ডস অন উইচ ডিস্ট্রো উই আর ইউজিং, এটা ডিপেন্ড করে, ওটার উপর ডিপেন্ড করে বলতে পারি কোটা আমাদের সাবডিরেক্টরি থাকতে পারে। বাট ওই সাবডিরেক্টরি অনুযায়ী আমরা ভাগ করছি, ওইখানে ডিফারেন্ট ডিরেক্টরি কাজ ডিফারেন্ট, কিন্তু উইন্ডোজে এরকম না। উইন্ডোজের ক্ষেত্রে সি ড্রাইভ নামে একটা কিছু আছে, ওইটাকে রুট ডিরেক্টরি বলা হয়। ওইখানে আমাদের উইন্ডোজ স্পেসিফিক ড্রাইভ, উইন্ডোজ স্পেসিফিক বাইনারিজ লাইব্রেরি ব্লা যত কিছু আছে সবকিছু ওখানেই থাকে। আর এক্সটার্নাল কোন ড্রাইভ যদি ইউজ করি তখন এটাকে DEF এই ধরনের ড্রাইভ বল, ওইখানে আমি মিডিয়া ফাইল রাখতে পারি। তাহলে সি ড্রাইভ হচ্ছে আমাদের রুট ড্রাইভ উইন্ডোজের ক্ষেত্রে। তো ওইটা থেকে বাকি সব ফোল্ডার গুলো আসে, ওইখান থেকে ইম্পর্টেন্ট জিনিস পাতিগুলো আসে, ইউজার স্পেসিফিক ডিরেক্টরি ওখান থেকেই আসে, পিকচার্স এনিথিং ওখান থেকেই আসবে। তো আমি উইন্ডোজের ক্ষেত্রে আমি কিভাবে নেভিগেট করতে পারি সেটা জানা দরকার। প্রথমত আমি যে দেখতে চাই যে আমার উইন্ডোজে আমি কিভাবে বর্তমান লোকেশন দেখতে পারি বা প্রিন্টিং ওয়ার্কিং ডিরেক্টরি এটা কিভাবে দেখতে পারি। জাস্ট আপনি সিডি যদি ইউজ করেন সেটা দেখতে পারেন, অথবা CHDIR এটা ইউজ করলেও আপনি দেখতে পারেন, দুইটাই আসলে কাজ করবে, দুইটা কাজ আসলে সেম। এখন আমি চাচ্ছি যে কোন একটা স্পেসিফিক ডিরেক্টরিতে যেতে, তো আমি DIR প্রথমে সিলেক্ট করলাম, তাহলে আসলো। তো সিডি দিয়ে আমি বললাম ভিডিওস এখানে চলে যাও। তো এইটা যেটা চলে গেল, এই যে জিনিসটা এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় রিলেটিভ পাথ। রিলেটিভ পাথ বলতে বোঝানো অলরেডি কোন একটা জায়গা আছে, ওই জায়গাতে কোন একটা ডিরেক্টরি আছে, ওইটার ভেতরে যাচ্ছে, ওইটা রিলেটিভ পাথ। আর অ্যাবসলিউট পাথ বলতে একদম শূন্য, মানে এই জায়গা থেকে লাইক এই টোটাল জায়গাটা বা এই টোটাল জায়গাটা আমি যে বলি স্পেসিফাই করি, তখন ওইটাকে বলা হয় অ্যাবসলিউট পাথ। লাইক এই টোটাল জিনিসটা একটু কপি করি, তারপর আমি সিডি লিখে এইটা দিলে এইটাকে বলবো আমি অ্যাবসলিউট পাথ। এটা হচ্ছে রিলেটিভ পাথ, আর হচ্ছে অ্যাবসলিউট পাথ। এখন আরো কিছু নেভিগেট করতে পারি, উদাহরণস্বরূপ আমি আবার DIR দিলাম, তেমন কিছু তো পাওয়া যায়নি। আমি একটু সিডি যদি // দেই তাহলে আমি এক ধাপ আগে চলে যাব, আর যদি আরেকবার // মানে 2 ধাপ আগে, আরেকবার ডট গেলে 3 ধাপ আগে।
এত আগে যাওয়ার দরকার নাই, তবে একটু চলে গেলাম। এখন এখানে dir দিলে কি আসে, অনেক কিছুই আসে। সো উদাহরণস্বরূপ এখানে ফাইল ডট টিএক্সটি একটা ফাইল আছে, ওইটা আমি পড়তে যাচ্ছি। তো ওইটা একটা ডট দিয়ে পড়া যায় কিভাবে? প্রথমত আমি এটা কিভাবে রিড করতে জানতে হবে না, বাট একটা ডট বলতে কি বোঝায়, দুইটা ডট বলতে কি বোঝায় জানা দরকার। প্রথমত দুইটা ডট বলতে আমরা ব্যাকে যেতে চাই, বাট একটা ডট বলতে বোঝায় অলরেডি, মানে একটা জাস্ট একটা ডট বলতে বোঝায় আমি অলরেডি কোন একটা লোকেশনে আছি, সেখানে কোনো একটা ফাইল আছে, সেটা রিড করতে চাই বা সেটার ভেতরে ঢুকতে চাই, সেক্ষেত্রে এইটা। তো এটাকে এইভাবে আপনি বলতে পারেন যে, যেমন আমি সিডি দিয়ে ডট স্ল্যাশ যদি ইউজার দেই, আমি ইউজার ভেতরে ঢুকে গেছি, কারণ আমি যেখানে আছি ওইটার ভেতরেই একটা ডট দিয়ে ঢুকে গেছি। তো এটা হচ্ছে একটা ডটের ব্যবহার। সো এটা জানা দরকার ছিল, তাই একটু জানিয়ে নিলাম। এটা ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট বলে আমি মনে করি আসলে। ওকে, এখন ডিআই আমরা জানি, ডিআই সিরিজ এইগুলো ব্লা ব্লা, সিডি সিরিজ এগুলো আমরা জানি, বাট আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট দেখানো হচ্ছে, এটা হচ্ছে যে আমাদের ট্রি নামে একটা কমান্ড আছে। ট্রি নামে কমান্ডটা যে কাজটা করবে, আপনি যে লোকেশনে থাকবেন ওই লোকেশনে ট্রি স্ট্রাকচারে যত ফোল্ডার, সাব ফোল্ডার, সাবডিরেক্টরিজ, ফাইলস যত কিছুই আছে, একটার ভেতরে আরেকটা, একটার ভেতরে আরেকটা এই স্ট্রাকচারে আছে, সবগুলো আমাকে দেখাবে। ওকে, এটা বাই ডিফল্ট লিনাক্স ইনস্টল, উইন্ডোজে ইনস্টল থাকে, লিনাক্সেও থাকে। লিনাক্সে তো আমাদের ইনস্টল করতে হয়, জাস্ট ওই ট্রি দেই। ক্যান রিকগনাইজ, জেনারেল স্পিকিং রিকগনাইজ করতে পারছে না, এর কারণটা হচ্ছে সিম্পল, আমরা একটা লিনাক্স ব্যবহার করতেছি। আর একটা জায়গায় একটু ইউজ করে দেখি কাজ করে কিনা। সমস্যা নাই। ওকে, একটু দেখি আমি কাজ করে কিনা। এখানে তো কাজ করছে ভালোভাবেই। সেখানে দেখেন অনেকগুলা জিনিস আমাদের দিছে, এত 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 কিছু। আর ট্রিম স্ল্যাশ এফ দিলে আরো ডিটেলসে কিছু দেখায়, বাট কিছু কমান্ড আছে যেগুলো আসলে লিনাক্সে কাজ করে না, উইন্ডোজের ক্ষেত্রে। তো ওইগুলো একটু ইগনোর করতে হবে, এগুলো আপনি নিজে ট্রাই করবেন, আমি দেখানো সম্ভব হচ্ছে না। ওকে, প্যারা হবে না, আশা করি কাজ করতে পারবে। এইবার আমরা সামনে আগানো যেতে পারে বলে মনে করি। এখানে আহামরি কোনো কিছু আসলে ছিল না তেমন একটা দেখানোর মতো, অনেক ফাস্ট আমরা অলরেডি চলে গিয়েছি। আর আমার মতে ভিডিওটা আসলে একটু, আজকের ভিডিও যেটা একটু শর্ট হবে, ডিউরেশনটা মেবি বেশি হলে 30 মিনিটস বা 35 মিনিটস এইরকম। ওকে, এখন কিছু ইম্পর্টেন্ট জিনিস বা ইম্পর্টেন্ট কিছু লোকেশন নিয়ে একটু কথাবার্তা বলতে হবে। স্পেসিফিক ডিটেলস প্রোভাইড ওয়ার্ল্ড ওয়েটেবল ড্রপ জোনস। তো সি ড্রাইভের ভেতরে কিছু সেন্সিটিভ পাথ আছে, কিছু ডিরেক্টরি আছে যেগুলো সম্পর্কে জানা উচিত। প্রথমত, সি উইন্ডোজ টেম্পোরারি ওয়ার্ল্ড ওয়াইডেবল দ্য প্রাইমারি ড্রপ জোন লো প্রিভিলেজ ইউজার। লো প্রিভিলেজ ইউজার লাইক লোকাল ইউজার আছে, তারা এখানে টেম্পোরারি কোনো ফাইল ফোল্ডার এতে স্টোর করে রাখতে পারে। টেম্পোরারি বলতে বোঝানো হয় যখন আমি আমার কম্পিউটারটা অফ করে ফেলবো বা রিপোর্ট করব, তখন এখানে যা থাকবে সব ক্লিয়ার হয়ে যাবে। তারপর হচ্ছে এই জায়গা ইউজার নেম অ্যাপডেট ও কন্টেন্ট। তো এই লোকেশনটা ইউজার নেম যে ইউজার আন্ডারে, এটা হচ্ছে আইএল ফর ইউজার স্পেসিফিক টেম্পোরারি ফর ফাইল ম্যানিপুলেশন। তো এইটা হইতেছে যে আমাদের ইউজার স্পেসিফিক, প্রতিটা ইউজারের জন্য টেম্পোরারি ফাইল, লাইক আমি একজন ইউজার, আমার জন্য একটা টেম্পোরারি ফাইল লোকেশন। তো এইটা অনেকে ইউজ করে, এটা হয়তো কোনো একটা লোকাল ইউজার যদি অ্যাক্সেস পেয়ে যায়, সেক্ষেত্রে এইটা কাজ করে আমরা অনেক কিছুই করতে পারি আমরা পেন টেস্টিং এর ক্ষেত্রে। আর সি ইউজার পাবলিক, এটা হচ্ছে একটা অ্যাক্সেসিবল বাই অল ইউজার্স। তো আমাদের উইন্ডোজ হোস্টে যত ইউজারই আছে সবাই এই লোকেশন অ্যাক্সেস করতে পারবে। হ্যাভিলি রিলাইজ বিকজ ইট ইজ ট্র্যাডিশনালি লেস মনিটরড। ওকে ফাইন। তার সি প্রোগ্রাম ফাইলস x86, এটা জেনারেল স্পিকিং এইটা থাকবে কিনা এটা ডিপেন্ড করে আমার 64 বিট নাকি 32 বিট। এইটা নিয়ে একটু শর্টে কথা বলি, এটা ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। এই জিনিসটা নিয়ে অনেকে আসলে আইডিয়া নাই বা জানে না এখনো, দ্যাটস অ্যাকচুয়ালি মোস্ট স্যাড থিং। সো আমি যখন কম্পিউটার আর্কিটেকচার নিয়ে কথাবার্তা বলি, আমরা প্রসেসর নামে একটা জিনিস ইউজ করে থাকি। প্রসেসর ছাড়া আমাদের দুনিয়া কোনো কম্পিউটার রান করতে পারে না। প্রসেসরটা আমাদের কম্পিউটারের, অনেকে বলতে পারে যে ব্রেইনের মতো, যে আসলে আমাদের টোটাল কম্পিউটার যতগুলো টাস্ক হচ্ছে সবগুলো সেই মূলত এক্সিকিউট করে থাকে। প্রসেসর না থাকলে আমার কম্পিউটার কোনো টাস্কে আমাদের এক্সিকিউট হতে পারে না। মাল্টিটাস্কিং, মাল্টিথ্রেডিং, মাল্টি প্রসেসিং, এই হ্যান তেন অনেক কিছু আমি পড়াশোনা করি, এতটা কনটেক্সটে বুঝতে হবে না, বাট প্রসেসর নামে কোনো একটা জিনিস আছে, এটা জানতে হবে, যেটা আসলে আমাদের কম্পিউটারে
যতগুলো টাস্ক আমি দিই সব এক্সিকিউট করে থাকে। জেনারেল স্পিকিং আমি যখন কোনো একটা সফটওয়্যার আমি ক্লিক করি, লাইক ধরেন আমি গুগল ক্রোমটা আমি দুইবার ক্লিক করলাম, তখন সে ওপেন হইলো। ওপেন হওয়ার পর জেনারেল স্পিকিং এটা কিভাবে কাজ করে, সবার আগে সে আসলে টেম্পোরারি একটা মেমোরি, সেটা হচ্ছে র্যামে লোড করতে হয়। র্যামে লোড করে ওয়েটের জন্য, যেটা এরপর র্যাম থেকে আসলে আমাদের যে প্রসেসর আছে, সে এটাকে নিবে, তারপর এক্সিকিউট করবে। এখন প্রসেসরের আবার দুইটা পার্ট আছে ভাই। একটার নাম হচ্ছে এএলইউ, এটার নাম হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট। তো এখানে যত অ্যারিথমেটিক অপারেশন, লজিকের যত অপারেশন, এন্ড অর নর, এই হ্যান গেট সব এখানেই আছে। তো প্রোগ্রামিং এর জন্য এটা লাগে। আর এটা হচ্ছে সিইউ। সিইউ এটার নাম হচ্ছে মেবি কি ইউনিট ভুলে গেছি, সেন্ট্রাল ইউনিট এইরকম কোন একটা কিছু, এটাই বাকি অপারেশন করে থাকে। আর এই দুইটা মিলে আমাদের সিপিইউটা তৈরি হয়ে থাকে। সো আমাদের এক্সিকিউট করবে মূলত আমাদের সিইউ ইউনিট যেটা আছে এখন এখানে, ওইটাই আমাদের এক্সিকিউট করবে আমাদের লোড হওয়া যে টাস্ক যেটা আছে ওইটা। তো আমাদের প্রসেসরের আর্কিটেকচার দুই ধরনের হয়ে থাকে। একটাকে আমরা বলে থাকি 64 বিট, এটাকে অনেকে আপনি এইভাবে লিখে থাকে যে x86, এটা দেখবেন আপনি, সরি একটু হয়তো বাজে হইতেছে, x86। আর এটা হচ্ছে আমাদের 32 বিট। 32 বিটকে কিন্তু x32 কেউ লিখে না, এটাকে বলা হয়, আচ্ছা একটু ভুল লিখছি, সরি একটু উল্টা লিখে ফেলছি। তো 64 বিট যেটা আছে ওইটাকে আমরা x64 লিখি। আমার 32 বিট যেটা আছে ওটাকে আমরা x86 লিখি। এইটার একটু হালকা ইতিহাস আমি বলে ফেলি, হয়তো অনেকে জানে না, তাই কাজে আসতে পারে। বিশেষ করে যারা সিএসসি স্টুডেন্ট তারা তো জানারই কথা। আর যারা আপনি ভবিষ্যতে করার টিমে যাবেন, আপনি অফেন্সিভ সিকিউরিটিতে যাবেন, ম্যালওয়্যার ডেভেলপমেন্ট করা লাগবে, রিভার্স ইঞ্জিনিয়ারিং করা লাগবে, তখন তো এগুলো তো জানারই লাগবে আলটিমেটলি। তো আমাদের প্রথমত আমাদের কোম্পানিটার নামটা কি ভাই, ইন্টেল নামটা কোম্পানি ছিল। মেবি 1970 বা 1971 দিকে ওরা দুনিয়ার সর্বপ্রথম একটা প্রসেসর তৈরি করেছিল, সেটার নামটা ছিল 8086 প্রসেসর। ওইটা হচ্ছে দুনিয়ার ফার্স্ট প্রসেসর, ওইটা মোটামুটি ইউজ করা হয়েছে অনেক বছর। তো 32 বিট বলতে বোঝা যে প্রতি সেকেন্ড সে 32 বিট ডাটা সে সেন্ড করতে পারে। এই যে 32 বিট বলি বা 64 বিট বলি, এটা আসলে বলতে কি বোঝায়, এটা যদি সহজে বলতে হয় যে আমাদের বাইনারিতে কম্পিউটার যা আসলে বোঝে সেটার নামই হচ্ছে বাইনারি। কম্পিউটার বাইনারি ছাড়া আসলে কিছুই বুঝে না। তো কম্পিউটার ভেতর যা কিছুই করবো সবকিছুই হচ্ছে আমাদের বাইনারি। তো বাইনারি বলতে 1 অথবা 0। আচ্ছা আবার ভাই রে ভাই, আচ্ছা 1 বলতে এখানে অন বোঝায়, আর 0 বলতে কি বোঝায়, 0 বলতে এখানে কিন্তু অফ বোঝানো হয়। ওকে, অন আর অফ, রাইট। এখন আমাদের কম্পিউটার এর ক্ষেত্রে বিট নামে একটা ওয়ার্ড অনেকবার শুনবেন। বিট বিট বিট, এতবার বিট করে, যে বিট বলতে কি বোঝায়, বিট এই ওয়ার্ডটার ফুল মিনিংটা হচ্ছে বাইনারি ডিজিট। বাইনারি ডিজিট, তো বাইনারি বি আই আর ডিজিটের থেকে লাস্টে টিটা নিয়ে এটাকে বিট বলে। তো যেমন 1 এটা বাইনারি ডিজিট, 0 এটা বাইনারি ডিজিট, রাইট। সো যখন 1024 বিট হয় তখন ওইটাকে আমরা বলি 1, সরি এভাবে না, যখন আমাদের 8 বিট হয়, 8 বিটটাকে আমরা কি বলি, 1 বাইট। বিট কিন্তু আমাদের জাস্ট বিট যদি বলি তখন ছোট হাতের বি, আর বাইট বললে বড় হাতের বি লিখতে হয়। তারপর 1024 বাইট যদি বলি, এটাকে বলবো 1 কিলোবাইট। 1024 কিলোবাইট বললে 1 মেগাবাইট, 1024 মেগাবাইট বলে 1 গিগাবাইট, 1024 গিগাবাইটে 1 টেরাবাইট। এতটুকু জানলেই চলে। তো 32 বিট মানে হচ্ছে প্রতি সেকেন্ডে 32 বাইনারি ডিজিটের ক্ষেত্রে ডাটা ট্রান্সফার করতে পারে। কম্পিউটার ক্ষেত্রে যা কিছু হয় সবকিছুই তো আমাদের বাইনারি ডিজিট বা বিটি। আর এখানে ডাটাটাই হচ্ছে মেইন কনসেপ্ট। ডাটা যদি সেন্ড হয় না, ডাটা যদি সেন্ড কখনো হয় না, কোনো কিছু রান করবে না, কোনো ইলেকট্রনিক ডিভাইসই রান করবে না। এই জন্য দিস ইজ সুপার ইম্পর্টেন্ট এন্ড উই শুড বি কনসার্ন অ্যাবাউট ইট। মেইন টপিক যেটা আছে ওইটাতে একটু আসা যাক। সেটা হচ্ছে যে আমাদের পরবর্তী আরেকটা কম্পিউটার আছে, সেটার নাম হচ্ছে এএমডি। এএমডি নামে একটা কোম্পানি আছে, তারা দুনিয়ার সর্বপ্রথম 64 বিট প্রসেসর বানাইছে আসলে। ওকে,
এটা মেবি 2000 সামথিং সালের দিকে বানানো হয়েছে। ওকে, আমার আর কিছু দরকার নেই তো আপনাদের জানার। তো আপনার যদি কম্পিউটারটার প্রসেসর 32 বিট হয় তাহলে সি প্রোগ্রাম ফাইলস নামে একটা জিনিস থাকবে, ওখানে 32 বিটের যতগুলো অ্যাপ্লিকেশন সেটা থাকবে। আর যদি আপনার কম্পিউটার প্রসেস 64 বিট হয় তাহলে জাস্ট প্রোগ্রাম ফাইলস বলতে বোঝানো হয় এটার মধ্যে 64 বিট থাকবে। আর একটা লোকেশন থাকবে সি প্রোগ্রাম ফাইলস ব্র্যাকেটের মধ্যে x86, ওখানে 32 বিট ফাইলসগুলো থাকবে। ওকে, সো এটা ডিপেন্ড করে আপনার আর্কিটেকচারটা কিরকম প্রসেসরের। এখন এই কিছু কমান্ড আছে, এগুলো আপনি জেনে রাখতে পারেন যে কিভাবে ডিরেক্টরি ক্রিয়েট করতে হয়। ফর এক্সাম্পল আমি ডিরেক্টরি ক্রিয়েট করে দেখাই, পরে রিমুভ করে দেখাবো। এমডি দিয়ে করতে পারেন মেক ডিরেক্টরি, এমডি দিয়ে নিউ ফোল্ডার নামে ডিরেক্টরি ক্রিয়েট করলাম। এইভাবে আপনি mkdir দিয়ে আনাদার ফোল্ডার নামে একটা ডিরেক্টরি খোলা যাক। দুইটা দিয়ে আসলে আমি ডিরেক্টরি ক্রিয়েট করতে পারি। আমি যখন dir লিখি তখন দুইটা নতুন ডিরেক্টরি ক্রিয়েট করা হয়ে গিয়েছে, একটা হচ্ছে আনাদার ফোল্ডার আর একটা হচ্ছে নিউ ফোল্ডার। এই দুইটা পরবর্তী স্টেপে আমরা রিমুভ করে ফেলবো। সো পরবর্তী স্টেপে আমরা কিভাবে রিমুভ করতে পারি, rm নামে একটা কমান্ড আছে। সো rm নামে একটা কমান্ড যদি হয় তাহলে একটা জিনিস আমি প্রথমত বলতে চাই, প্রথমত সিডি নিউ ফোল্ডার ভেতরে গিয়ে কোন একটা ফাইল ক্রিয়েট করি। কিভাবে ফাইলটা ক্রিয়েট হচ্ছে এটা লিনাক্সের ক্ষেত্রে আপনি বুঝেন, তো আমি এটা বলবো না। সো ইকো হ্যালো, এটা file.txt। প্রথমে ব্যাক যাই, প্রথমত একটা খালি ফোল্ডার আমি রিমুভ করব। তো আপনি rm যদি ইউজ করেন এটা কাজ করবে, জাস্ট rm, বাট এটা ব্ল্যাঙ্ক ফোল্ডার হতে হবে, তখন এটা কাজ করবে যে rmdir সামথিং লাইক দিস। তো আমি যদি একটু rmdir ইউজ করি, তারপর এটা আলাদা ফোল্ডার দিয়ে দিলাম, রিমুভ হয়ে গিয়েছে। কিন্তু আমি যদি rd নামে একটা কমান্ড আছে সেটা রিমুভ ডিরেক্টরি, rm দিয়ে আমি যদি নিউ ফোল্ডার নামে যেটা আছে আমাদের দেখি রিমুভ করার চেষ্টা করা যাক, ডিরেক্টরি ইজ নট এমটি। এই ধরনের কেসের ক্ষেত্রে আপনি যদি লাস্টে /s দেন তাহলে আসলে চাইবে যে আমি যে এটা রিমুভ করতে যাচ্ছি এটা শিওর নাকি, কারণ স্ল্যাশ ইউজ করলে যত ভেতরে ডিরেক্টরি ফাইলস যাই থাকুক না কেন রিমুভ করা যাবে। আমি ইয়েস বলে দিলাম, রিমুভ হয়ে গিয়েছে। এখন dir দিয়ে চেক করা যাক, রিমুভ হয়ে গিয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। তো সেম ভাবে মুভ নামের কমান্ড আছে, ওটা রিনেম করার কমান্ড আছে, কপি করার কমান্ড আছে। ওইগুলো একটা আমরা হালকা পাতলা দেখে নিই, কারণ ওইগুলো তেমন এটা ইম্পর্টেন্ট না বা এত সেন্সিটিভ কিছু না যে আমাদের জানলে না জানলে মরে যাব, ঠিক আছে। সো একটু হালকা পাতলা স্লাইটলি একটু আমরা দেখে ফেলি। সো প্রথমত আমরা ফাইল ক্রিয়েট করবো, ফাইলটা একটু ক্রিয়েট করা যাক। প্রথমত কিছু ডিরেক্টরি ক্রিয়েট করি। সো mkdir নিউ আর আরেকটা mkdir হচ্ছে ওল্ড, দুইটা আমি ফোল্ডার ক্রিয়েট করলাম। এটা ফাইল ক্রিয়েট করা গেল যে এটা হচ্ছে আমাদের ইকো শেল, এটা দিলাম যে new.txt। এটা আমি মুভ করি, যদি মুভ কমান্ড ইউজ করে বললাম যে মুভ, তো new.txt যা আছে ওইটা আমি নিউ নামে ডিরেক্টরির ভেতরে আমি মুভ করা যাক। যদি আমি dir মুভের ভেতরে নিউ এর ভেতরে কি আছে দেখি, dir নিউ এর ভেতরে কি আছে সেটা যদি দেখি তাহলে দেখতে পাই new.txt যেটা আমরা ওইটা ওখানে মুভ হয়ে গেছে। এই মুভটা ইউজ করে আমরা কিন্তু রিনেমও করতে পারি। রিনেমটা আমি এটা দেখাবো না, আমি দেখাবো যে এটা কিভাবে রিনেম করার জন্য আরেকটা কমান্ড স্পেসিফিক আছে ওইটা ইউজ করতে পারি। সেক্ষেত্রে ran নামে একটা কমান্ড আছে সেটা ইউজ করতে পারি। সেটা হইতেছে এইভাবে করা যায় যে ran new.txt to all.txt। তাহলে এবার dir করা যাক, dir। এখন দেখেন ওই ফাইলটার নাম এখন all.txt হয়ে গিয়েছে। সেম ভাবে এটা আপনি কপি করতে পারি। তো আমি একটু কপি নামে একটা কমান্ড আছে, কপি, এইখানে যদি আমি দেখাই যে কপি নামে একটা কমান্ড আছে, ওইটা জাস্ট জেনারেলি আমি ইউজ করি। এটা হচ্ছে আমি all.txt এটা কপি করলাম। এটা কপি করে এখন আমরা old নামে একটা জিনিস আছে ডিরেক্টরি, ওইটার ভেতরে গিয়ে এটা সেভ হবে old file.txt নামে। cd // দিয়ে old এর ভেতরে যদি যাই আমি, তারপর dir যদি দেখি তাহলে জেনারেল স্পিকিং এখানে আসার কথা। নো লেভেল, ওয়েট এ মিনিট, ওল্ড এর ভেতরে যাওয়ার পরে আচ্ছা কাজ করার কথা জেনারেল স্পিকিং, বাট এইটা হওয়ার কথা।
হয়তো কোনো একটা সমস্যা করতেছে, সমস্যা নাই। এটা কিছু অ্যাডভান্স কিছু কমান্ড আছে, লাইক রোবোকপি একটা কমান্ড আছে, এক্সকপি একটা কমান্ড আছে, যেখানে রোবোকপি হচ্ছে মডার্ন পাওয়ারফুল রিপ্লেসমেন্ট, আর এক্সকপি ওয়েন হ্যান্ডলিং কমপ্লেক্স ডিরেক্টরিজ। এগুলো আপনি নিজে এক্সপ্লোর করে দেখবেন, এগুলো আমি দেখাবো না, বাট রোবোকপি নামে কোনো একটা কিছু আছে, এক্সকপি নামে কোনো একটা কিছু আছে। এটা জাস্ট আইডিয়া দেওয়ার দরকার ছিল, এটা আমি জাস্ট দিছি। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। আরো কিছু কমান্ড আছে যেগুলো ইম্পর্টেন্ট, লাইক টাইপ নামে একটা কমান্ড আছে, যেটা ইউজ করে আপনি কোন একটা ফাইল রিড করতে পারেন, মোড দিয়েও আপনি রিড করতে পারেন, রাইট? তো এটা যদি একটু দেখাই, লাইক সিডি ডট ডট স্ল্যাশ দিয়ে এখন আমি কোথায় যাও, নিউ নামে। তো এইখানে প্রথমে সিএলএস করি, তারপর ডিআইআর করি। তো এইখানে আমি টাইপ দিলাম, যে এখানে টাইপ all ডট টিএক্সটি। এটা একটু প্রবলেম করে। এইটা যেটা সেটা রিড করতে পারছি। সেম ভাবে মোর নামে একটা কমান্ড আছে, সেটাও আপনি ইউজ করতে পারেন, এটা ইউজ করলেও পড়তে পারছেন। এখন মোর কমান্ডের ক্ষেত্রে স্ল্যাশ ক্যাপিটাল এস, এটা এখানে কাজ করে আই এম নট শিওর, বাট এইভাবে ওটা ইউজ করতে পারেন। এটা ইউজ করলে এটা ইন্টারনেট শেলের ভেতরে নিয়ে যায়, এইখান থেকে আপনি রিড করতে পারেন, রাইট? সেইটা করা যায়, আপনি আপনার ইচ্ছা, এটা ব্যক্তিগত ইচ্ছা। ওকে, আর এই যে এইভাবে যে ফাইল তৈরি করা যায়, এটা আমি আগেই দেখাইছি, তাই আমি এটা বলবো না, বাট এই অনেকগুলো জিনিসের ডিফারেন্স আছে এখানে, ওইগুলো একটু সামনে কথা বলতেছি। আর অ্যাডভান্স ফাইল ক্রাফটিং জন্য এফএস ইউটিল নামে একটা কমান্ড আছে, সেটা ইউজ করতে পারেন। এখন এটা একটু বোরিং লাগার কারণ হচ্ছে আমার নিজেরই উইন্ডোজ বোরিং লাগে ভাই, আপনাদের এই জন্য আমি তেমন ভাবে পড়াতে পারছি না, যে সেই মজা নিয়ে পড়ানো এটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। বাট এটা কাজের কারণটা হচ্ছে যে এটা স্পেসিফাই করে দিতে পারেন যে আপনার ফাইল সাইজটা কত হবে। ফর এক্সাম্পল এখানে 1024 বাইট, 24 বিট এটা আপনি স্পেসিফাই করে দিয়েছেন বাইটটা। সো এই জন্য এটা কাজে, এটা নিজে এক্সপ্লোর করে দেখবেন। এটা এগেইন আমি দেখাবো না, ঠিক আছে? এটা আমার দেখানো কাজ না সবগুলো জিনিস। তো প্রিসাইজ ডিলিশন কমান্ড ইজ আর্টিফ্যাক্টস। এখন আপনি কোন একটা ফাইল ডিলিট করতে যাচ্ছেন, সেটা ডিলিট করা যায়। এর আগে যেটা দেখেছিলাম rm dir মেবি, আর এটা হচ্ছে rd নামে কমান্ড। এই কমান্ডগুলো আসলে ইউজ হয় আপনি যদি যে কাজটা করতে চান, সেটা হচ্ছে যে কোনো ডিরেক্টরি রিমুভ করতে চান। বাট হোয়াট অ্যাবাউট ফাইলস, যেটা টেক্সট ফাইল বা যে কোনো ধরনের ফাইল হোক, সেটা রিমুভ করতে চাইলে কিভাবে করতে পারি? ডেল নামে কমান্ড আছে, এস নামে কমান্ড আছে, দুইটাই আপনি ইউজ করতে পারেন। তো দুইটার কাজই সেম, বাট আমি জাস্ট ডেলটা ইউজ করব। তো আমি জাস্ট ডেল দিয়ে আমি লিখলাম যে all ডট টিএক্সটি। এটার সাথে সাথে আসলে রিমুভ হয়ে গিয়েছে। এটা কিছু অ্যাডভান্স কিছু অপশন আমি ইউজ করতে পারি, সেটা আমি অ্যাডভান্সটা আসলে কিভাবে হইতেছে বলতেছি, একটু ওয়েট। এইটা হচ্ছে যে আপনি কিছু কিছু পারমিশনের উপর বেস করে আমি এটা ইউজ করতে পারি, লাইক মানে যেমন জাস্ট এটা ফাইলটা পারমিশন হচ্ছে জাস্ট রিড অনলি বা জাস্ট রাইট অনলি, জাস্ট এক্সিকিউট। এই পারমিশনের বেস করে আমি ফাইল ডিলিট করতে পারি। তো সেই ক্ষেত্রে আপনি এটা হেল্প সেকশন দেখতে পারবেন, দেখবেন যে এই ফাইলটা আসলে প্রথমত এটার আসলে কি কি পারমিশন আছে সেটা দেখে নেবেন। তো পারমিশন দেখার পরে আপনি স্ল্যাশ এন নামে একটা স্পেসিফায়ার আছে, ওইটা ইউজ করবেন, যেমন ডেলের সাথে ইউজ করবেন। তো এটা কোন ধরনের অপারেশন করতে চান, কোন ধরনের অ্যাট্রিবিউট এটা, স্ল্যাশ এ দিয়ে কোলন আর দিলে রিড, স্ল্যাশ কোলন এইচ বললে জাস্ট হিডেন ফাইলস, এই ধরনের জিনিস ভাই দেখা যায়। আর আপনি ডেল দিয়ে স্টার দেন, স্টার অ্যাস্টারিস্ক সাইন মানে হচ্ছে ওই লোকেশনে যতগুলো ফাইল আছে সবগুলো ডিলিট হয়ে যাবে। এত ডিটেলসে এগুলো কথা বলা লাগে না, জাস্ট একটু হালকা ধারণা দিলেই চলে। আর আরেকটা জিনিস আমি একটু দেখাই আপনাদেরকে, ফাইন্ড নামে একটা কমান্ড আছে, এটা একটা ইন্টারেস্টিং কমান্ড। তো ফাইন্ড কমান্ড হচ্ছে কোনো একটা ফাইলের ভেতরে কোনো কিছু খুঁজে বের করাই হচ্ছে ওর কাজ। এটা চাইলে ইউজ করতে পারেন। ফর এক্সাম্পল আমি যদি দেখি, আচ্ছা দেখি, আইপি কনফিগ এই কমান্ডটা আছে, এটা রেজাল্টটা বা এটা আউটপুটটা সেভ করে আমাদের ip.txt নামে একটা ফাইলের ভেতরে। তো আমি যদি টাইপ ip.txt লিখি, এই যে এটা আসছে। আমি ফাইন্ড নামে একটা কমান্ড আছে, ওইটা দিয়ে আমি যদি এক্সাম্পল eth0 নামে কোনো কিছু আছে কিনা সেটা একটু খুঁজে দেখি। এটা ip.txt ফাইলের মধ্যে, এখন দেখা গেল ইথানে এরর e0, এই লাইনটা আমরা খুঁজে পেয়েছি। সো এই ফাইন্ড কমান্ডটি করা যায়, এটা হচ্ছে বেসিক একটা কমান্ড ফাইন্ড কমান্ডটা। তো অ্যাডভান্স স্টাফ আমরা নেক্সট জিনিসে দেখবো। বাট এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে এই ধরনের সাইনগুলো, একটা আমাদের গ্রেটার সাইন মানে হচ্ছে আমরা আউটপুট সেভ করতেছি, দুইটা গ্রেটার সাইন মানে হচ্ছে যে অলরেডি কোনো একটা ফাইল সেভ আছে, এখানে আমি আপডেট করতেছি রেজাল্ট। আর লেস সাইন মানে হচ্ছে আমি ইনপুট নিব।
তারপর এটা হচ্ছে পাস আউটপুট কমান্ড এ ডাইরেক্টলি ইনপুট টু দা বি। এই ধরনের জিনিসপাতি আমি আসলে বলবো না, এগুলো আপনি অলরেডি জানেন। লাইক একটা এন্ড দিয়ে বলতে বোঝায় দুইটাই আমাদের এক্সিকিউট হলে আমাদের সেভ হবে, আর দুইটা এন্ড দ্বারা বোঝায় যে একটা যদি ফেল হয় তাহলে আরেকটা আমাদের এক্সিকিউট হবে না। এগুলো আসলে নিজে নিজে আপনি করবেন, এগুলো আমি বলবো না। ওকে, সো মোটামুটি আর ফিজিক্স ট্রান্সফর্ম রিকোয়ার্ড টুলস এগুলো আমি বলতেছি না, বাট একটা ধারণা দেওয়া দরকার এই ক্ষেত্রে। সেটা হচ্ছে যে একটা একটা টেকনিক, একটা টেকনিক ব্যবহার করে আমি মূলত শেল অ্যাক্সেস ইজিলি পেতে পারি। ইউজুয়ালি বুট স্টার্টআপের ক্ষেত্রে আমি অনেক সময় শেল পেয়ে যাই। তো যখন বুট স্টার্টআপে যখন শেল পেয়ে যাই তখন আমি আসলে জাস্ট লোকালি অলরেডি যখন থাকবো ওটা আমরা নর্মাল ইউজার হিসেবে থাকবো, ওখানে আমরা ইজিলি শেল তখন ব্যবহার করতে পারবো। তো এখানে একটা ফাইল আছে স্টিকি কিজ cc.exe। তো এই cc.exe আপনি ন্যাচারালি এইটার অ্যাক্সেস পাবেন। এটা যদি রিনেম করে আপনি cmd.exe যদি বানাই ফেলেন কোনোভাবে, তাহলে আপনি এটা পসিবল ওয়ে থাকে যে আপনি cmd অ্যাক্সেসটা পেয়ে যাবেন। এটা জাস্ট বলতে পারেন যে এটা একটা জাস্ট টেকনিক। বুট এন্ট্রি যখন হচ্ছে, যখন আপনি জাস্ট সিস্টেম স্টার্ট আপ করতে হবে, বুট এন্ট্রির সময় এটা করবেন, তারপর নর্মাল রিবুট হবে, তারপর আপনি সিএমডি এর অ্যাক্সেস পেয়ে যাবেন। এটাই বলার ছিল। সো আমার মতে আমি ক্লাসটা আজকে বোরিং মতে নিয়েছি। আপনাদের হয়তো কোনো ফান আসে নাই, কারণ নর্মালি আমি আসলে উইন্ডোজ আমার ভালো লাগে না, এই জন্য একটু বোরিং ওয়েতে পড়াইছি। আশা করি সামনে ক্লাসগুলো একটু এনজয়েবল হবে। সো আজকের ক্লাসে এতটুকুই থাকুক। এখানে স্লাইডে আহামরি অনেক কিছু ডিটেলস যে ওইরকম কোনো কিছু না, ইম্পর্টেন্ট যতগুলো কনসেপ্ট আছে সেগুলো বলে দিয়েছি। বাকি যা জিনিসপাতি যেগুলো সিএমডি এর জন্য রিমেইনিং থেকে গেছে সেগুলোর জন্য DI-22 ইজ কামিং, অবভিয়াসলি কামিং। সো আমাদের আজকের ক্লাসটা এতটুকুই থাকলো। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। আর বাই দ্য ওয়ে, ডিসকর্ডে যারা জয়েন হয় না, ডিসকর্ডে জয়েন হয়ে যাবেন।